হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগামীকাল থেকে সবার বাংলা পরীক্ষা, সমস্ত স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টে বাংলা পরীক্ষা হবে। তো আশা করি সবাই ভালো করে প্রিপারেশন নিয়েছে পরীক্ষার জন্য এবং আগামীকাল তোমাদের সবার বেস্টটা দিয়ে পরীক্ষা দেবে, ভালো রেজাল্ট করতে হবে, তাই না? তো আজকে আমরা দেখে নেব বাংলার কিছু বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন যা পরীক্ষার আগের দিন তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে। তো চলো দেখি প্রথমে কি আছে আমাদের সিলেবাসে। প্রথমে আছে মাঠ মানে ছুট। তো এর কবি হচ্ছেন কার্তিক ঘোষ, অর্থাৎ তোমাদেরকে প্রশ্ন দিতে পারে যে মাঠ মানে ছুট কবিতাটি কার লেখা। তখন আমরা কী লিখব? কবি কার্তিক ঘোষ তিনি মাঠ মানে ছুট কবিতাটি লিখেছেন। তো এখানে কবিতাটা আমরা যখন পড়ে নেব তারপরে আমরা চলে আসবো প্রশ্নতে। আর বিশেষ করে এখানে বিপরীত শব্দ যেগুলো রয়েছে সেগুলো বিশেষ করে পড়বে। যেমন এখানে তোমাকে বলেছে যেমন ছুট, অর্থাৎ ছুট মানে কি, মানে ছুটের বিপরীত শব্দ যেমন থামা, শাশ্বত, আশা, এইগুলো তোমরা হচ্ছে বিপরীত শব্দগুলো একটু অবশ্যই করে দেখে যাবে, অর্থগুলো পড়বে। তারপরে পড়বে সমর্থক শব্দ, সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে সমর্থক শব্দ। তো সমর্থক শব্দগুলো এখান থেকে পড়বে, সমর্থক শব্দগুলো পড়বে, ভালো করে পড়ে নেবে সমর্থক শব্দ। তারপরে আছে আমাদের এখানে পড়বে বর্ণগুলোকে সাজিয়ে লেখো, অর্থাৎ এই বর্ণগুলো যে এলোমেলো বর্ণগুলো রয়েছে সেগুলোকে আমাদের কী করতে হবে, সেগুলোকে আমাদের হচ্ছে সাজিয়ে লিখতে হবে। সেই বর্ণগুলোকে আমাদের কী করতে হবে, সাজিয়ে লিখতে হবে। তো প্রথমে আছে আমাদের দেখো এই যে এই বর্ণগুলোকে আমাদের কী করতে হবে, সাজিয়ে লিখতে হবে। এই বর্ণগুলোকে সাজিয়ে লিখতে হবে। তো দেখো প্রথমে একটা হবে লুটোপুটি হবে, তারপরে হবে সমুদ্র, তারপরে ফুটন্ত, তারপরে শাশ্বত, তারপরে হবে আগল। এগুলোকে কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাবে, কারণ এগুলো অবশ্যই করে না পড়ে গেলে কিন্তু পরীক্ষা আসলে তখন তোমরা পারবে না। তো তারপরে বিশেষ করে পড়বে এই যে শব্দযুগলের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো তোমার কিন্তু পড়ে যাবে, এগুলো কিন্তু আসতে পারে। অর্থাৎ দ্বীপ কি, এই যে দয় দীর্ঘ দ্বীপ মানে কি, একটা দ্বীপ মানে হচ্ছে প্রদীপ, আর দয় দীর্ঘ দ্বীপ মানে যেমন যার তিন দিকে জল থাকে, জল দ্বারা ঘেরা থাকে সেই দ্বীপ। তারপরে যেমন ভাষা, ভাষা, দিন, দিন, এই শব্দ তো মানে শব্দযুগলের পার্থক্যগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো রয়েছে। তো তারপরে এখানকার যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ বইয়ের টেক্সট বইয়ের পেছনে যে প্রশ্নগুলো থাকে, অর্থাৎ কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান, এখানে উত্তর কী হবে, এখানে হচ্ছে তিনি মাঠে খুঁজে পান। তারপরে বলেছে দেখো কোথায় গেলে কবি তাদিন তাদিন শব্দ শুনতে পান, অর্থাৎ কবি মাঠে গেলে তাদিন তাদিন শব্দ শুনতে পাওয়ার কথা আমাদের কবিতাতে বলেছেন। তারপর দেখো বলেছে ছুট মানে কি, বুঝতে গেলে কী করতে হবে, অর্থাৎ ছুট মানে যদি আমরা বুঝতে চাই তাহলে কবিতা অনুসারে আমাদের কী করতে হবে, মাঠে যেতে হবে এবং যেখানে তিনি তার হচ্ছে সমস্ত কিছু খুঁজে পান এবং আমাদের ছুটে যেতে হবে, অর্থাৎ সামনের দিকে আমাদের কী করতে হবে, এগিয়ে যেতে হবে। তারপর দেখো বলেছে নিকেল করা বিকেল আলো কবি কোথায় দেখতে পান, অর্থাৎ নিকেল করা বিকেল আলো কবি মাঠেই দেখতে পান। তারপরে প্রশ্ন বলেছে পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কী করে, অর্থাৎ পাখির খাঁচার আগল ভাঙলে, অর্থাৎ আগল মানে এখানে হচ্ছে যে শিকগুলো দিয়ে খাঁচাটা ঘেরা থাকে সেই শিকটা, অর্থাৎ সেটা ভাঙলে পাখি কিন্তু খাঁচার মধ্যে থাকে না, সেখান থেকে উড়ে যায়, তাই না? তাহলে আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে এই প্রশ্নগুলো ভালো করে অবশ্যই করে পড়ে যেতে হবে। তারপরেরটা দেখো বলেছে এখানে পাহাড়িয়া বর্ষার সুরে, অর্থাৎ কী বলেছে এখানে যে পাহাড়িয়া বর্ষার সুরে, এই যে এটা হচ্ছে একটা প্রচলিত গল্প। এটা কোন গল্প? এটা হচ্ছে আমাদের একটা প্রচলিত গল্প, এটা হচ্ছে আমাদের একটা প্রচলিত গল্প এবং সেই প্রচলিত গল্পটা এখানকার রয়েছে যে আদিবাসীদের নিয়ে যে রয়েছে, অর্থাৎ বৃষ্টি না আসার যে মানে বৃষ্টি না হওয়ার যে গল্প সেটাকে অনুসরণ করে এখানে লেখা রয়েছে। তো আমাদের এখানে প্রথম লাইনের যে প্রশ্ন একটা রয়েছে সেই প্রশ্নটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে তোমরা দেখতে পাচ্ছ এটা যে পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে আমাদের প্রশ্ন আসতে পারে যে হিমালয় পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত। তাহলে আমরা প্রথমে লাইনে আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এর উত্তরে হচ্ছে হিমালয়, তাহলে আমরা কী লিখতে পারবো যে উত্তর দিকে হিমালয় অবস্থিত। তারপরে দেখো বলেছে সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকি নাম হচ্ছে তরাই, অর্থাৎ তরাই কার পোশাকি নাম, এটা হচ্ছে হিমালয়ের পোশাকি নাম তরাই, বা হিমালয়ের পোশাকি নাম কি আমাদের এখানে কিন্তু প্রশ্নটা দিতে পারে। তো তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নটাকে পড়বে। তারপরে দেখো এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে পাহাড়ি কয়েকটি নদীর নাম লেখো, তখন আমরা লিখতে পারি এখান থেকে তিস্তা, তোরসা, রঙ্গিত, এইগুলো হচ্ছে পাহাড়ি নদীর নাম। আর কী কী আমাদের এখানে যে আদিবাসীগুলো রয়েছে সেই আদিবাসী গোষ্ঠীর নাম এখানে কী কী বলেছে দেখো, মেচ, রাভা, গারো, লেপচা আর টোটোদের বাস, অর্থাৎ এই সমস্ত আদিবাসীদের কথা আমাদের কিন্তু অবশ্যই করে পড়ে যেতে হবে, পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো অবশ্যই করে আসতে পারে। তো তারপরে দেখো এখানে কী কী বলেছে যে এই যে আমাদের যে গল্পটা, এই যে পাহাড়িয়া বর্ষার সুরে যে একটা বৃষ্টি আসে কেমন করে, টানের যে একটা প্রচলিত গল্প আছে সেটা আমাদের কাদের মানে কোন গোষ্ঠীর মধ্যে ভাড়ারে আমরা পাই, সেটা হচ্ছে লেপচাদের কথার ভাড়ারে এই গল্পটা রয়েছে। যে একসময় কী ছিল, একবার পৃথিবীতে খুব খরা হলো এবং মানুষ, পশু, গাছপালা ধ্বংস হয়ে গেল, পৃথিবীর সব জন্তুরা কী হলো এক হয়ে ভাবতে লাগলো যে কীভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায়। তখন কী করলো, ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাছে যুক্ত হলো। সে ঠিক করলো ভগবানের প্রাসাদিকে তাকে জিজ্ঞাসা করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে। তাহলে আমাদের এখান থেকে কী প্রশ্ন আসতে পারে, আমাদের প্রশ্ন আসতে পারে যে স্বেচ্ছায় বৃষ্টি আনার কাছে কে নিযুক্ত হলো। তাহলে আমরা উত্তরে কী বলতে পারি, আমরা এখান থেকে উত্তরে বলতে পারি যে স্বেচ্ছায় বৃষ্টি আনার কাছে ব্যাঙ নিযুক্ত হলো। আর সে কী করলো, যে সে ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে যে কেন তার সৃষ্টি, অর্থাৎ পৃথিবীটা যে ভগবানের সৃষ্টি তার কাছে গিয়ে সে তাকে জিজ্ঞাসা করবে তার সৃষ্টিকে কেন অবহেলা করছে। তো আমরা এখানে যখন পড়া শুরু করবো যে একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো, ভগবান থাকে কোথায়, অনেক দূরে, আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর, যাওয়ার পথে ব্যাঙের সাক্ষাৎ হলো মৌমাছির সঙ্গে। তাহলে আমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে ব্যাঙ যখন ভগবানের প্রাসাদে গেলো তখন প্রথমে কার সঙ্গে তার সাক্ষাৎ হলো, তাহলে আমরা এখানে বলতে পারি মৌমাছির সঙ্গে তার সাক্ষাৎ হলো, অর্থাৎ তাহলে ব্যাঙের প্রথম সঙ্গে কী হলো, মৌমাছি। তারপরে যখন আমরা পড়ছি আস্তে আস্তে দেখো যে সে ব্যাঙকে জিজ্ঞেস করলো সে কোথায় যাবে, তখন ব্যাঙ বললো ভগবানের কাছে, বড় খরা হয়, অর্থাৎ বড় খরা, অর্থাৎ
খরাহল মানে কি, যেখানে যখন বৃষ্টি হচ্ছে না সেই অবস্থাটাকে বোঝানো হচ্ছে। মৌমাছি বললো, বেশ চলো আমিও সঙ্গে চলি। এখন খরায় আমরা নাকাল, জল নেই, ফুলের আকাল, অর্থাৎ মধু পাবো কোথায়? অর্থাৎ আমরা কি জানি যে মৌমাছি মধ্যের ফুলের মধু খেয়ে বেঁচে থাকে। তাহলে ফুল বৃষ্টি যদি না হয় তাহলে ফুল গাছ জন্মাবে না, আর গাছ না জন্মালে ফুল হবে না সেখান থেকে, তাই জন্য মৌমাছিও মধু পাবে না। অর্থাৎ বৃষ্টি না হয় ব্যাঙের যেমন কষ্ট রয়েছে তেমন কিন্তু এখানে মৌমাছিরও কষ্ট। চলার পথে তাদের দেখালো মোরগের সঙ্গে। সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রাগত স্বরে বললো, অর্থাৎ রেগে গিয়ে বললো যে খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দানা ছাড়া বাদ বিক্রি করে চলো আমিও যাবো। অর্থাৎ এর মানে আমরা কী বুঝছি এখান থেকে? দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ব্যাঙের সঙ্গে দ্বিতীয় সঙ্গে কে হলো বা কে যাচ্ছে। তার দ্বিতীয় সঙ্গী হলো এখানে মোরগ। সে কেন স্বর্গে যাবে? কারণ হচ্ছে ভগবানের কাছে যাবে, কারণ হচ্ছে খরার ফলে কী হচ্ছে, তার সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাই সে দানা ছাড়া বাঁচবে কী করে? অর্থাৎ বৃষ্টির জন্য কোনো গাছপালা হচ্ছে না, কোনো ফসল চাষ করছে না, যার জন্য কোনো দানাও সৃষ্টি হচ্ছে না, যার ফলে তার খাবারের অভাব পড়ে গিয়েছে। তারপরে দেখো এমন সময় গভীর জঙ্গলের মধ্যে দিয়ে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে তার দেখালো। তাহলে বাঘটা কেমন ছিল? ক্ষুধার্ত ছিল। তারও একই প্রশ্ন, কোথায় যাচ্ছে তারা দল বেঁধে? তাকেও সব বুঝিয়ে বললো। সে বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি, কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে না। অর্থাৎ তাহলে ব্যাঙের তৃতীয় সঙ্গে কী হলো? আমাদের ব্যাঙের একটা তৃতীয় সঙ্গে বললাম আমরা একটা ক্ষুধার্ত বাঘ, কারণ হচ্ছে সেও তার রাগে তারও বৃষ্টি হচ্ছে না বলে বা খরা হচ্ছে বলে তারও ভগবানের প্রতি একটা বিশেষ রাগ জন্মেছে। কারণ যদি বৃষ্টি যদি না হয় তাহলে কোনো জীবজন্তুরাই বাঁচবে না। অর্থাৎ সেও কোনো জীবজন্তু তো বাঘ খেয়ে বেঁচে থাকে কোনো প্রাণীতে, তাহলে কোনো জীবজন্তু যদি না বাঁচে তাহলে ব্যাঙের খাবার থাকবে না, তাহলে সে একা একা বাঁচতে পারবে না। তারপরে তারা কী করলো দেখো, তারপর তারা বলছে অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো। দেখলো সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ আর আনন্দ উৎসবে। অর্থাৎ আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, যে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভগবানের প্রাসাদে পৌঁছে তারা কী কী দেখলো। তাহলে সেখানে দেখলো কি, সবাই ব্যস্ত নানান ভোজ আনন্দ উৎসবে, তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহা আনন্দ। ব্যাঙ বুঝতে পারলো কেন রাজ্যে এত অভাব এত কষ্ট। অর্থাৎ ভগবান তাদের যে নিজস্ব কাজ রয়েছে সেই কাজকর্ম না করে, অর্থাৎ তাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে ভগবানের সৃষ্টি যে মহান পৃথিবীর প্রতি, তাদের সেই সমস্ত কর্তব্য না করে তারা কী করছে, তারা সবাই ভোজ ও আনন্দ করতে উৎসবে তারা ব্যস্ত। তাদের সঙ্গে রয়েছে কি, তাদের স্ত্রী এবং মন্ত্রীরা। রাগে উত্তেজিত হয়ে ব্যাঙ কী করলো, তারা ভগবানের কাছে গেল। তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকলো। তখন মৌমাছি ফুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করলো। অর্থাৎ যখন ভগবান তার রক্ষীদের ডাকলো তখন তারা যে সঙ্গীরা গেল, অর্থাৎ মোরগ, তারপরে তোমার হচ্ছে মৌমাছি, বাঘ, এরা কী করলো, তখন কী করলো, তখন হচ্ছে মৌমাছি হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে। বাকিগুলো তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। আর এসব গোলমালের মধ্যে মোরগও কিন্তু তার সুযোগটা ছিল না, সে কী করলো, তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। তখন কী করলো, মন্ত্রীদেরকে ভগবান ডাকলো এবং তাদের যে সমস্ত গাফিলতিগুলো ছিল, অর্থাৎ বৃষ্টি না হওয়ার জন্য তাদেরকে তিরস্কার করলো। অর্থাৎ এখানে প্রশ্ন আসতে পারে তিরস্কার করা মানে কি, তিরস্কার করা মানে বকা। এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ তখনই উল্লাসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। আর তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে কখন বৃষ্টি আসে, যখন ব্যাঙ ডাকে তখন বৃষ্টি আসে কেন। তাহলে আমরা উপরে গল্পটা থেকে বুঝতে পারলাম যে যখনই ব্যাঙ ডাকে তখন কেন বৃষ্টি আসে। তো এরপর আমরা চলে যাব, এখানে দেখো কিছু প্রশ্ন দিয়েছে যে পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। তাহলে আমরা ক্লিক করি, পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম হলো বলতে পারি আমরা কাঞ্চনজঙ্ঘা বলতে পারি, তাই না? তারপরে আরও যে সমস্ত রয়েছে মামাভাগ্নে পাহাড়, তারপরে আরও যে সমস্ত পাহাড় রয়েছে সেগুলোর কথা আমরা বলতে পারি। তারপরে দেখো বলেছে, তারপরে দেখো আমরা এখানে চলে আসতে পারি যে খরা মানে কি, অর্থাৎ যে শব্দার্থগুলো, অর্থাৎ কী রয়েছে, অর্থাৎ হচ্ছে যে শব্দার্থগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের শব্দার্থ আসতে পারে। যেমন খরা মানে কি, অনাবৃষ্টি, এখান থেকে এটা হতে পারে। যে গাফিলতি মানে কি, উদাসীনতা। তিরস্কার মানে বকা। তারপরে এগুলো অতটা না নেই এদিকে, অতটা না পড়লে হবে। তারপরে দেখো বলেছে যে বৃষ্টি কীভাবে প্রকৃতিকে বাঁচায়, অর্থাৎ বৃষ্টি কীভাবে প্রকৃতিকে বাঁচায়। বৃষ্টি হওয়ার ফলে কী হয়, সমস্ত গাছপালা উদ্ভিদ জন্মে এবং সেখান থেকে সমস্ত উদ্ভিদ জন্মালে পরে কী হবে, সেখান থেকে শস্য হবে এবং সেই শস্য খেয়ে এই সমস্ত প্রাণী বেঁচে থাকে। অর্থাৎ এইভাবে প্রকৃতিকে বাঁচায়। খরা বলতে কী বোঝানো হয়েছে, খরা বলতে বোঝানো হয় যে অনেক দিন ধরে কোনো এক জায়গায় যদি বৃষ্টিপাত না হয়, অর্থাৎ রোদের যখন সব কিছু শুকিয়ে যায় তখন সেই অংশটাকে তখন তাকে আমরা খরা বলবো। অর্থাৎ বৃষ্টির অভাবকে আমরা এখানে কী বলতে পারি, খরা বলতে পারি, যখন অনেক দিন ধরে কোনো বৃষ্টিপাত না হয়। অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কেমন হয়েছিল। অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালার অবস্থা কী হয়েছিল, খুবই করুণ হয়ে পড়েছিল এবং কোনো খাবার দাবারই ছিল না, অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল, যার ফলে তারা মারা যাচ্ছিল। তাহলে বলছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কী দেখলো। দেখো আমরা একটু আগে বললাম যে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কী দেখেছিল, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখেছিল। দেখো আমরা এখানে এখনই বললাম যে বলছে দেখলো যে সেখানে সবাই কী হয়েছে, সবাই হচ্ছে ব্যস্ত নানান ভোজ আনন্দ উৎসবে এবং তাদের স্ত্রী মন্ত্রীদের মহানন্দ। তাই তারা দেখলো যে তাদের অর্থাৎ ভগবানরা তাদের স্ত্রী মন্ত্রী এবং তাদের যে সমস্ত সঙ্গীরা রয়েছে তাদের সঙ্গে নানান ভোজ আনন্দ উৎসবে তারা কী রয়েছে, ব্যস্ত রয়েছে। বলছে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়লো কেন, অর্থাৎ পৃথিবীতে যে কোনো এক ফোঁটাও বৃষ্টি নেই, পৃথিবীর মানুষ প্রচণ্ড কষ্টে রয়েছে, ঠিক সেই সময় স্বর্গে যে সমস্ত ভগবান রয়েছে তারা আনন্দ উৎসবে ব্যস্ত রয়েছে, অর্থাৎ পৃথিবীর মানুষ কষ্টে এবং ভগবানরাও তাদের আনন্দ উৎসব করতে ব্যস্ত। সেই দেখে কী হলো, ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়লো। এরপরে বলছে ভগবান ও তার রক্ষীরা মৌমাছিরা, বাঘ এবং মোরগের হাতে কীভাবে নাকল হলো। দেখো আমরা এখানে বললাম যে ভগবানের যখন তার রক্ষীদের ডাকলো তখন হচ্ছে কী করলো, তখন দেখো কেউ কিন্তু সুযোগ তার ছাড়েনি। তখন কী করলো, দেখো মৌমাছিরা কিন্তু হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে, বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো এবং এইসব গোলমালের মধ্যে মোরগ তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। তো আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমাদের এটুকু পড়লে পরে আমাদের কী হবে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা এখান থেকে পেতে পারি এবং আমাদের যে সমস্ত
প্রশ্ন আসবে সেগুলো এর মধ্যে থেকেই হবে। তো তারপরে আমরা পড়তে পারি, দেখো লিমেরিক। লিমেরিক হচ্ছে কে লিখেছে বলছে এডওয়ার্ড লেয়ার। লিমেরিক কে লিখেছে? লিমেরিক লিখেছে এডওয়ার্ড লেয়ার। তো এই কবিতাটা ভালো করে পড়বে, এর মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে চলে আসবো আমরা, দেখো ঝড় একটা কবিতা। তো এই ঝড় কবিতা আসবে, ঝড় কবিতার লেখিকাকে তিনি হচ্ছে মৈত্রী দেবী। তাহলে ঝড় কে লিখেছে? ঝড় লিখেছে আমাদের হচ্ছে লেখিকা মৈত্রী দেবী। ঝড় লিখেছে কি? ঝড় লিখেছে হচ্ছে মৈত্রী দেবী লিখেছে আমাদের ঝড়। তাহলে ঝড়ের লেখিকার নাম কি? মৈত্রী দেবী। তো আমরা এখানে একবার এটাকে পড়ে নেবো, অর্থাৎ আমাদের সবার আগে দেখতে হবে কি? দেখতে হবে আমাদের যখন আমরা কোনো পরীক্ষা দিতে যাবো আমাদের টেক্সট বইটাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। তো আমরা চলো পড়া শুরু করি। যৌমাসের দিন হাটের বারে, অর্থাৎ হাটের বারে মানে কি? হাট যেদিন বসে সেই হাটের বারে মাঠের ধারে করতে গেছে খেলা। তো তারা কোথায় খেলা করতে গেছিলো? মাঠের ধারে খেলা করতে গেছিলো। কখন গেছিলো? দুপুরবেলা। অর্থাৎ তাহলে তো কখন খেলা করতে গেছিলো? দুপুরবেলা খেলা করতে গেছিলো। এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস ছিল হঠাৎ থেকে, অন্ধকারে সমস্ত দিক কেমনি দিল ঢেকে। অর্থাৎ এই দুপুরবেলাটায় কেমন করে যেন আকাশটা কী হলো, চারিদিকে অন্ধকার হয়ে চারিদিকে ঢেকে এলো। বললে ওরা ছুটে পালায় ঘর, ও এসেছে ঝড়। অর্থাৎ কী এসেছে? ঝড় এসেছে। তাই জন্য তারা কী করলো? সবাই ছুটে ঘরে পালিয়ে গেলো। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে যখন ঝড় এলো তখন তারা কোথায় পালিয়ে গেলো? তখন আমাদের কী লিখতে হবে? তখন তারা ঘরের মধ্যে পালিয়ে গেল। এবার আমরা দেখি, অর্থাৎ ঘর বলতে এখানে সবাই যার যার নিজের বাড়িতে পালিয়ে গেল। বলছে আমার যেন লাগলো ভারী ভালো। অর্থাৎ কেমন লাগলো? ভারী ভালো, মানে খুব ভালো লাগলো। বলছে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। অর্থাৎ আকাশখানা কেমন হয়ে গেছে? আকাশের রং হয়ে গেছে একেবারে কালো। বলছে কালো হলো বকুলতলা, কালো চাপার বন, কালো জলে পাড়ি দিয়ে আসলো মাঝি তাড়াতাড়ি, কেমন জানি করলো আমার মন। অর্থাৎ যখন চারিদিক অন্ধকার হয়ে গেছে তখন কিন্তু বকুলতলা বলো, চাপার বন বলো, সমস্ত কিছু যেন হচ্ছে, এমন কি জলও যেন কালো হয়ে গেছে। আর সেখান দিয়ে মাঝি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলো। ঠিক তখনই তার মনটা কেমন করে উঠলো, কবির মনটা মানে লেখিকার মনটা ঠিক তখনই কেমন করে উঠলো। এবার লেখিকা তার মাকে জিজ্ঞেস করছে যে ঝড় কারে? মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালীদুয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। অর্থাৎ লেখিকার মনে হয়েছে যে মেঝের ওপরে যেমন হচ্ছে কেমন করে ইয়েটা ঢালি, অর্থাৎ হচ্ছে যেমন করে কালি আমি তোমার মেঝের ওপর ঢালি। অর্থাৎ মেঝের ওপরে কালির দুয়ার থেকে কালি ঢেলে দিলে যেমন একদম ঘন কালো হয়ে যায়, ঠিক সেরকমই কেউ যেন আকাশে কালির দুয়ারটাকে ঢেলে দিয়েছে। তো বলছে হাসলো কোমল ঠোঁটটি মেলে ভীষণ কেমন আগুন জেলে আকাশ বারে বারে। অর্থাৎ এখানে কী বলা হয়েছে? এখানে হচ্ছে যখন বিদ্যুৎ চমকায় তখন যে আলোগুলো দেখা যায়, অন্ধকারের মধ্যে যেমন আলো দেখা যায়, ঠিক একই রকমভাবে বলছে যে হাসলো কোমল ঠোঁটটি মেলে। অর্থাৎ কোমল ঠোঁটটি মেলে কেমন হচ্ছে? ভীষণ আগুন জেলে আকাশে বারে বারে কী করছে? বলছে আকাশ বারে বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাতসাগরে পড়ে। অর্থাৎ তারপরে এমন ঘুরে ঘুরে অর্থাৎ ঝড়টা হয়ে সেটা আবার কোথায় পালিয়ে গেল? ঝড় যেন সাতসাগরে পারে পালিয়ে গেল। তাহলে আমাদের এখানে প্রশ্ন আসতেই পারে যে ঝড় কোথায় পালিয়ে গেল? ঝড় পালিয়ে গেল আমাদের সাতসাগরে পারে। তারপরে দেখো আমাদের এখানে প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। দেখো পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয় যে ঋতুতে, অর্থাৎ কোন ঋতুতে কালবৈশাখী হয়? এটা কিন্তু গ্রীষ্মকালে কালবৈশাখী হয়। অর্থাৎ বৈশাখ মাস যে গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালে কিন্তু কালবৈশাখী দেখা যায়। এবং কালবৈশাখী কখন দেখা যায়? কালবৈশাখী দেখা যায় দুপুরবেলা। বলছে দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে তা কখন আসে? দিনের দুপুরবেলা। আমরা একটু আগে বললাম যে হাটের বাড়ি দুপুরবেলা খেলা করতে গেছিলো, ঠিক সেই সময় কী হয়েছে? আকাশটা অন্ধকার করে এসেছে। তাহলে দিনের কোন সময় কালবৈশাখী ঝড় হয়? দুপুরবেলা। বলছে ঝড় যখন ওঠে তখন আকাশ থেকে কেমন কালো নীল সাদা, এর মধ্যে কেমন আকাশ থাকে কালো। বলছে গ্রীষ্মের একটি ফুল হলো চাপা। অর্থাৎ এখানে চাপার বনের কথা বলা হয়েছে, তাই গ্রীষ্মের একটি ফুল হলো চাপা। দেখো আমাদের এখানে প্রথমটা কী বলেছে? বলছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে তৈরি করো। তাহলে প্রথমেরটা এলোমেলো বর্ণগুলো কী হবে? এটা প্রথমেরটা হবে এলোমেলো। দেখো প্রথমেরটা এটা ঠিক একই রকম মিলেছে, দেখো এলোমেলো। তারপরে এটা হবে আকাশখানা, তারপরে কী হবে? তাড়াতাড়ি, তারপরে একেবারে, তারপরে হবে বকুলতলা। এবার বলেছে 9 শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ আকাশখানা ড্যাশ কালো। আকাশখানা কি? আকাশখানা একেবারে কালো। বলছে আসলো মাঝি ড্যাশ, আসলো মাঝি তাড়াতাড়ি, আমার যেন লাগলো ড্যাশ ভালো। তাহলে আমার যেন লাগলো ভারী ভালো। তারপরে হাসলো ড্যাশ ঠোঁট মেলে, অর্থাৎ হাসলো কোমল ঠোঁট মেলে। আর কালির দোয়াত কেমন করে? মেঝের ওপর ঢালি। তাহলে কালির দোয়াত কেমন করে কী করি? মেঝের ওপরে ঢালি। তারপরে দেখো প্রশ্নগুলো পড়ি যে কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? অর্থাৎ কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কারণ হচ্ছে আকাশখানা কী হয়েছিল? একেবারে কালো করে এসেছিল এবং চারিদিক অন্ধকার হয়ে গেছিলো। তাই জন্য ভয়ে তারা কী করেছিল? যে যা নিজের বাড়িতে চলে যেতে চেয়েছিল। বলছে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? কারণ হচ্ছে দেখো দুপুরবেলা গ্রীষ্মকালে দুপুরবেলা কী হয়েছে? কালবৈশাখী ঝড় এসেছে। এই কালবৈশাখী ঝড়ে আকাশ যেন একেবারে কালো হয়ে গেছে এবং একটু পরে যেন ঝড় আসবে। তাই জন্য কী হলো? সবাই চারিদিকটা অন্ধকার হয়ে গেল। তাহলে কোন দিক অন্ধকার হয়ে গেল? চাপার বন, তারপরে তোমার হচ্ছে বকুলতলা, নদীর জল, এই সমস্ত কিন্তু যেন কালো হয়ে গেল। বলছে পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? দেখো আমরা একটু আগে বললাম ঝড় পালিয়ে গেল। সে পালিয়েছে কোথায় গেল? সাতসাগরের পাড়ে চলে গেল। বলছে ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? ঝড়ের সঙ্গে শিশুর মনে কবিতায় তুলনা ধরা পড়েছে কেমন? কেউ যেন মেঘের মধ্যে যেন কালির দোয়াত ফেলে দিয়েছে, যেমন করে লেখিকা তার হচ্ছে মায়ের কী করে ঘরের মধ্যে মেঝের উপর কালি ঢেলে দেয়। বলছে ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসার বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন পঙ্ক্তিতে ধরা পড়েছে? তাহলে এখানে দেখো বলেছে যেমন ঝড়ের বর্ণনা দিতে গিয়ে মেঘ করে আসাকে কবি হচ্ছে লেখিকা যেমন কালি ফেলে দেওয়ার মধ্যে পড়েছে। কালি ফেলে দিয়ে যেমন আকাশটা একদম কালো হয়ে গেছে তার সঙ্গে পড়েছে। আর বিদ্যুৎ চমকানোকে এখানে হচ্ছে হাসলো কেমন ঠোঁটটি মেলে তার সঙ্গে বলা হয়েছে। তারপরে আমরা পড়বো মধুহান্তে বাঘের মুখে। তো দেখো এখানে প্রথম প্রশ্ন, এখানে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাংলার বাঘ নামে কে পরিচিত? আশুতোষ মুখোপাধ্যায়। তাহলে বাংলার বাঘ নামে কে পরিচিত? আশুতোষ মুখোপাধ্যায়। বলছে বাঘাযতীন নামে কে পরিচিত? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাহলে বাঘাযতীন নামে পরিচিত কে? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাংলার বাঘ নামে আশুতোষ মুখোপাধ্যায়। তারপর একটা পড়বে ধনাই কিসের মন্ত্র জানে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছিকে ভুল পথে
পরিচালিত করার মন্ত্র জানে, এটা লোকে বিশ্বাস করে। তারপরে হচ্ছে গরান গাছের ফুল দেখতে কেমন হয়? গরান গাছের ফুল দেখতে হয় ছোট এবং হলদে রঙের, অর্থাৎ হলুদ রঙের ছোটো ছোটো ফুল হয়। ওই যে ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? ডিঙি করে মধু সংগ্রহ করতে গিয়েছিল ধনাই, তার সঙ্গে গিয়েছিল আরচান এবং কপিল। তারপরে দেখো বলেছে এখানে টিকা লেখো ট্যাগ আর শীষে। তাহলে ট্যাগ মানে কি? ট্যাগ মানে চলো আমরা দেখি। তো দেখো ট্যাগ মানে কিন্তু আমাদের এইটুকু লিখতে হবে যে সামনে একটা ট্যাগ, অর্থাৎ ট্যাগ মানে কি বলছে? দুটো ছোটো নদী মিশবার ফলে একটা ত্রিভুজখণ্ড তৈরি হয়েছে, অর্থাৎ দুখানে ছোটো নদী কী হয়েছে একসঙ্গে মিশেছে যখন, তখন সে মেশানোর যে আগেটা কী হয়েছে একটা ত্রিভুজখণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির যে মাথা সেটাকে কিন্তু বলা হয় ট্যাগ। তারপরে দেখো এখানে বলেছে যে শীষে। শীষে মানে কি? শীষে মানে চলো দেখি শীষে মানে কি। দেখো বলছে তার সামনে 3-4 হাত চওড়া একটা শীষে, অর্থাৎ শীষে মানে বলছে এখানে হচ্ছে সরু সরু খাদ, অর্থাৎ সরু খাদকে এখানে কী বলেছে? শীষে বলা হয়েছে। যেটা কী করবে? কলস মাথায় নিয়ে কী করে লাফ দেবে, শীষে পার হবে তার সমস্যা। তখন কী করলো? তার হাতে যে লাঠিখানা ছিল সেটা সাঁকোর মতো করে এপার ওপার করে ফেলে দিল। এটা হচ্ছে শীষে, অর্থাৎ শীষে মানে হয়েছে। তারপরে দেখো বলেছে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? পন্থা মানে এখানে হচ্ছে পথ, তাহলে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? তো দেখো মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা এখানে বলেছে যে এই চাক খুঁজে পাওয়ার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে খুঁজতে তার তিনজনে প্রায় একত্রে থাকা সম্ভব হয় না। অর্থাৎ যে তাহলে পন্থাটা কি? অর্থাৎ দেখতে হবে বনের মধ্যে গিয়ে দেখতে হবে যে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলছে, এবং তার পিছু পিছু লক্ষ্য করলে দেখা যাবে যে সে কোন দিকে যায়, এবং সেখানে গেলে সেই মধুর চাক খুঁজে পাওয়া যায়। তারপরে প্রশ্ন বলেছে বাঘটা শীষের মধ্যে পড়ে গেল কীভাবে? তো দেখো যে ধনাইকে লক্ষ্য করে বাঘটা যখন ঝাঁপ দিয়েও বাঘ গিয়ে পড়লো সেই তবলা গাছের ওপর, আর গাছটার ধারেই ধনাই শীষে পার হতে চেয়েছিল, আর ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথায় ওই গাছটাতে ঠোক করে দুর্দান্ত বেগে মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গেল, ধপাস করে পড়লো শীষের মধ্যে। অর্থাৎ ধনাইকে যখন আক্রমণ করতে গেলো তখন ধনাই যে গাছটা ধরে ওই শীষাটা পার হতে চেয়েছিল সেই তবলা গাছ, সেই তবলা গাছটার উপর যখন গিয়ে পড়লো তখন সেই তবলা গাছটা যেই মাত্র ছাড়াতে এবং বাঘের মাথায় কী করলো? সে গাছটাতে ঠোকর খেলো, ঠোকর খেয়ে দুর্দান্ত বেগে কী হলো? যখন আঘাত করলো তখন আঘাত পেয়ে বাঘটা শীষের মধ্যে উল্টে পড়লো।